আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে ইসাকসের দ্বিতীয় পত্রের পঞ্চম চ্যাপ্টার এর অনুশীলনী সলভ করব। এই চ্যাপ্টারে আসলে খুব ছোট, মানে এই চ্যাপ্টারে দেখা যাচ্ছে যে সূত্র দুটো খুব কম, কয়েকটা সূত্র মনে রাখলেই আর হচ্ছে একটু ইন্টার রিলেট করে পড়লে, মানে কোরিলেট করে পড়লে দেখা যাচ্ছে খুব সহজ লাগবে। চলো দেখি। মুখ্য বর্তনীতে অসম তড়িৎ প্রবাহের ফলে গৌণ কুণ্ডলীতে যে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে, তো আবেশ নিতে পড়তেছি। তো এইটাই হচ্ছে মেইনলি কনসেপ্টটা, যে আসলে মুখ্য বর্তনীতে আমি একটা তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন ঘটাবো। সো একটা আবেশ ক্রিয়ার মাধ্যমে আমার তড়িৎটা এখানে সঞ্চার হয়ে যাবে। তো এটাই হচ্ছে তড়িৎ চৌম্বক আবেশ। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে যদি পরিবর্তন ঘটে, মানে ফ্লাক্সের পরিবর্তন ঘটে, আর ফ্লাক্সের পরিবর্তন যে কোনোভাবে তুমি ঘটাইতে পারো, মুভমেন্ট করে ঘটাইতে পারো অথবা আপ ডাউন করে ঘটাইতে পারো, যাই হোক। তো এটা যে ঘটলো এটাকে কি বলে, যেহেতু মুখ্য বর্তনী এবং গৌণ বর্তনী দুইটা বর্তনী আছে না, দুইটা বর্তনীর মধ্যে আবেশ ঘটলে সেটাকে বলে পারস্পরিক আবেশ। ঠিক আছে, আর একটা বর্তনী যদি একটা বর্তনীর মধ্যে যদি আবেশটা ঘটে সেটা হচ্ছে স্বকীয় আবেশ। ঠিক আছে, তাহলে এটা পারস্পরিক আবেশ। আমরা বহুপদী আর এইসব জিনিসপাতি বাদ দিব, বুঝছো, কারণ ওসব আমাদের লাগবে না মেডিকেলের জন্য। এখন একটি তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা যায় কোন সূত্র? দেখো, এই যে দিক নির্ণয় করা যায় লেন্জের সূত্র মাত্র। মানে এগুলো তো আসলে তোমরা জানো, চ্যাপ্টার পড়লে আসলে এগুলো মানে সবাই জানে। লেন্জের সূত্র কি বলে, যে যেই কারণে তৈরি হয়েছে এমন দিকে আসলে জিনিসটা ঘটবে যাতে সেই কারণটাকে বাধা দেয়, তাই না? সৃষ্টির কারণটাকে আমি বাধা দেয়। ঠিক আছে, এই কারণে আগে একটা নেগেটিভ দিতে হয় আর কি। সূত্রগুলোতে আমরা পাবো, সমস্যা নাই। কোন কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 1 মিলি অ্যাম্পিয়ার/সেকেন্ড। আচ্ছা, হারে পরিবর্তনের দরুন আবিষ্ট তড়িৎচালক বল 50 মাইক্রোভোল্ট, সাবেশ গুণাঙ্ক। সূত্র চলে আসলো। সূত্র আমাদের কি, যে ই ইকুয়ালস টু এল ডিআই ডিটি। ঠিক আছে, ডিআই ভাগ ডিটি আকারে বলতে পারো, বা ডিডিটি অফ আই আকারে বলতে পারো। ডিডিটি অফ আই আমি তখনই ইউজ করব যখন আসলে আই এর আমার একটা সমীকরণ দেওয়া থাকবে টি আকারে, মানে টি এর একটা যখন ফাংশন দেওয়া থাকবে আই, তখন আমি ডিডিটি অফ আই বের করব, মানে ডিফারেন্সিয়েট করার জন্য। বাট এমনিতে ডিআই ভাগ ডিটি, মানে ডিআই ভাগ ডিটি আকারে আমি লিখবো। মানে হচ্ছে মানে একই তো জিনিস, মানে আমি ওই আকারে ভাববো আর কি, যে আই এর পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। ঠিক আছে, মানে দুইভাবেই জিনিসটা ভাবা যায়। তো এই কারণে দেখা যাচ্ছে ডিটিকে যদি ওইদিকে নিয়ে যে গুণ দিয়ে দেই তাহলে ঘাবড়াবো না, জিনিসটা করা যায়। ঠিক আছে, কারণ এটা জাস্ট একটা ক্ষুদ্র পার্থক্য আকারে চিন্তা করতেছি। ডিআই মানে আয়ের পার্থক্য, ডিটি মানে সময়ের পার্থক্য। তো এখানে কি বলতেছে, তড়িৎ প্রবাহ 1 মিলি অ্যাম্পিয়ার/সেকেন্ড, মানে এই পুরাটাই হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার/সেকেন্ড, এই পুরাটাই তো 1। আর এই ই হচ্ছে 50 মাইক্রোভোল্ট। তাহলে জিনিসটা লিখি, যে 50 মাইক্রোভোল্ট, মাইক্রো এখানে এল গুণ ওখানে যেহেতু একটা মিলি, তাহলে 1 × 10⁻³ তাই না? মানে একক তো আমাকে মিলাইতে হবে। তাহলে এই 10⁻³ এদিকে আসলে এটা 10⁻³ হয়ে যাবে, তাহলে এটা 50 × 10⁻³ হবে, ইকুয়ালস টু এল। তাহলে কত আসতেছে, 0.05 না, 0.05। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু এন ডি ফাই ডিটি, বা এন ডিডিটি অফ ফাই। এখানে ফাই হচ্ছে চৌম্বক ফ্লাক্স। তাহলে এই দুটো সমীকরণকে কম্পেয়ার করে আমরা আসলে বলতে পারি না যে এন ফাই ইকুয়ালস টু এল আই, মানে এন ডি ফাই ইকুয়ালস টু এল ডিআই। দেখো এই দুটো সমীকরণের মধ্যে কিন্তু জাস্ট এই দুটোই হচ্ছে চেঞ্জ। তাহলে ওই দুটোকে আমরা ইকুয়াল লিখতে পারি, যেহেতু দুটোই সমীকরণ আছে, দুটাই তো ই। তাহলে এন ফাই ইকুয়ালস টু এল আই, এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো মনে রাখতে হবে। এন্ড এগুলোর আগে আসলে একটা করে মাইনাস আছে, বুঝছো, এখানে একটা মাইনাস আছে। মানে মাইনাসগুলো আমরা আসলে সচরাচর ইউজ করি না, বাট যখন ডিফারেন্সিয়েট আকারে আমি বের করতে, মানে বের করবো, ডিফারেন্সিয়াল সমীকরণ হিসেবে দেওয়া থাকবে, তখন মাইনাসটা ইউজ করবো। ঠিক আছে, এমনিতে আমাদের মাইনাসটা মাথা কামানোর দরকার নেই। মাইনাস কেন আছে, কারণ যে লেন্জের সূত্র, যেই কারণে সৃষ্টি তার সেই কারণটাকে বাধা দিবে, যে মানে বিপরীত দিকে কাজ করবে। কোন কার্যনীতি আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত হয়? যে ট্রান্সফরমার। ট্রান্সফরমারই হচ্ছে মানে আমাদের মানে মেইন যে জিনিসটা, যেই কারণে আমরা আসলে এই আবেশটা নিয়ে পড়তেছি, বুঝছো, ট্রান্সফরমারই হচ্ছে মানে এটার কোর। তো আবেশ দিয়ে কি কাজ করে ট্রান্সফরমার, মানে নইলে তুমি আসলে চিন্তা করো তো, যে আমরা বাসা বাড়িতে এসি সাপ্লাই কেন দিই, মানে এসি কারেন্ট কেন সাপ্লাই দিই, তাই না? আমরা তো ডিসি সাপ্লাই দিতে পারি। এসি তো বাড়ছে কমছে বাড়ছে কমছে, তাই না? এইভাবে এইভাবে যায়। তো আমি কেন এসি সাপ্লাই দিব, আমি ডিসি সাপ্লাই দিব, কনস্ট্যান্ট একটা রেট, আমি কনস্ট্যান্ট রেটে কারেন্ট পাবো, কনস্ট্যান্ট রেটে জিনিসপাতি ইউজ করবো। আমি এসি যদি এভাবে এভাবে ইউজ করি, আলটিমেটলি কখনো বাড়ছে আমার কারেন্ট, কখনো কমছে, কখনো বাড়ছে, কখনো কমছে। তো এটা আমার জন্য একটা লস না, এটা তো একটা লস প্রজেক্ট। তাহলে এসি আমি কেন ইউজ করবো? হ্যাঁ, চিন্তা করো, এটা তুমি
তোমার হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কাউকে জিজ্ঞাসা করবা যে আমরা তাহলে এসি কেন ইউজ করি। অবশ্য নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তো জানবেই না যে এসি ইউজ করি না ডিসি ইউজ করি। হ্যাঁ, তো এসি কেন ইউজ করি এই ট্রান্সফরমারের জন্য, ঠিক আছে। কারণ ডিসি আসলে এগুলো ব্যাখ্যা না দিলে হয়, তো যাই হোক, গল্প করতে ভালো লাগতেছে, ছোট চ্যাপ্টার তো। ডিসি ইউজ করলে আমরা কিন্তু ট্রান্সফরমার ব্যবহার করতে পারি না, কারণ ট্রান্সফরমারে এসি কারেন্ট ইউজ করতে হয়, কারণ ট্রান্সফরমার হচ্ছে পারস্পরিক আবেশ ক্রিয়ার উপরে মানে জিনিসটা হচ্ছে কাজ করে, ঠিক আছে। ওর নীতিটাই হচ্ছে পারস্পরিক আবেশ ক্রিয়ার উপর প্রতিষ্ঠিত। তো ট্রান্সফরমারকে আমার কাজ করানো লাগছে কেন? ট্রান্সফরমার কিভাবে কাজ করে যে ভোল্টেজকে হয় সে বাড়ায় দেয় নয় সে কমায় দেয়, এই মানে পাক সংখ্যার উপর ডিপেন্ড করে। তো ট্রান্সফরমার হচ্ছে এই যে জিনিসটা করে আমার লাভ কি হচ্ছে, যখন ভোল্টেজকে বাড়ায় দিচ্ছি তখন আমি কারেন্টটাকে দ্রুত গতিতে নিয়ে আসতে পারতেছি, আবার যখন ভোল্টেজটাকে কমায় দিচ্ছি তখন আমি বাসা বাড়িতে জিনিসটাকে সাপ্লাই করতে পারছি। দেখো তোমার বাসা বাড়ির আশেপাশে সবসময় একটা করে ট্রান্সফরমার থাকবে, ঠিক আছে। এই ট্রান্সফরমারটা করে কি, উচ্চ ভোল্টেজে তোমার ধরো পাওয়ার প্ল্যান্ট থেকে যেই কারেন্টটা আসলো সেটা নিম্ন ভোল্টেজে তোমার বাসা বাড়িতে সাপ্লাই হলো। হ্যাঁ, এখন তুমি যদি চিন্তা করো যে আমি তাহলে ডিসি নিয়ে আসি, মানে ডিসি কারেন্ট সাপ্লাই দিব, তাহলে সাপ্লাই আসতে আসতে যে লসটা হবে, মানে তোমার তো উচ্চ গতিতে তুমি আনতে পারছো না তখন আর, তখন তুমি যে লসটা হলো সেই লসই তোমার সব কারেন্ট শেষ, তুমি কারেন্ট ইউজ করতে পারবে না। এখন তাহলে চিন্তা করো, তাহলে আমি দ্রুত গতিতে আনি। এখন দ্রুত গতিতে আনলে তোমার বাসা বাড়িতেও দ্রুত ভোল্টেজে জিনিসটা আসবে, তুমি একটা সংখ্যা মাত্র ইনস্ট্যান্টেড তোমার প্রত্যেকটা যন্ত্রপাতি শেষ, ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছো যে ট্রান্সফরমারের গুরুত্বটা কোথায়। তোমাকে পাওয়ার প্ল্যান্ট থেকে আনার সময় ভোল্টেজকে বাড়াইতে হবে, আবার তোমার বাসা বাড়িতে সাপ্লাই দেওয়ার সময় ভোল্টেজকে কমাইতে হবে, দুটাই ইম্পর্টেন্ট। এখন এই দুইটা করার জন্য আমার লাগে হচ্ছে ট্রান্সফরমার, যে ট্রান্সফরমার কাজ করে হচ্ছে আবেশক্রিয়ার উপরে, আবেশক্রিয়াটা কাজ করে এসির উপরে, কারণ কারেন্ট যদি মানে দিক পরিবর্তন না করে তাহলে চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হয় না, চৌম্বক ফ্লাক্স পরিবর্তন না হলে আবেশক্রিয়ার মাধ্যমে তড়িৎ গৌণকুণ্ডলিতে চলে যাবে না, এবং গৌণকুণ্ডলিতে যদি না যায় তাহলে তোমার ট্রান্সফরমারই কাজ করবে না, কারণ ট্রান্সফরমার দুইটা মুখ্য কুণ্ডলের গৌণকুণ্ডলী হিসেবে কাজ করে। মুখ্য কুণ্ডলী থেকে গৌণকুণ্ডলিতে যখন তড়িৎটা আবেশ হয় তখন হয় উচ্চ ভোল্টেজে আবেশ হয়, না হয় নিম্ন ভোল্টেজে, পাক সংখ্যার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ভোল্টেজটা হচ্ছে পাক সংখ্যার সমানুপাতিক। এখন ট্রান্সফরমার যদি কাজ না করে সেক্ষেত্রে আমরা ধরো আমরা তো এই লসটা ঠেকাইতে পারছি না, অথবা তোমার ডিভাইসগুলো নষ্ট হয়ে যাচ্ছে বাড়ির, বুঝতে পারছো? হুম। তো এই কারণে আমরা হচ্ছে ট্রান্সফরমার ব্যবহার করার জন্য আমরা এসি কারেন্ট ইউজ করি, ঠিক আছে, যাতে আমরা ট্রান্সফরমারটা ব্যবহার করতে পারি। ওকে, অনেক ভুলভাল জ্ঞান দিতেছি, কোনো দরকার ছিল না। 5 হেনরি সাবেশ গুণাঙ্কের কুণ্ডলীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে বিদ্যুৎ প্রবাহ চলতে থাকলে কুণ্ডলীতে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? সেম জিনিস না? আচ্ছা, সাবেশ গুণাঙ্ক বা পারস্পরিক আবেশ গুণাঙ্ক এই দুটার মানে এককই হচ্ছে হেনরি, ঠিক আছে। এই হেনরি আবার হচ্ছে এই ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, এটা কিভাবে আসে সেটাও দেখাই। ই হচ্ছে অ্যাম্পিয়ার পার সেকেন্ড আকারে দেওয়া আছে না, মানে কি ডিআইডিটি দেওয়া আছে, এল ডিআইডিটি। এল এর একক হচ্ছে আমি বলতেছি হেনরি, তাই না? তাহলে এইটা ভোল্ট, তড়িৎচালক শক্তি, এটা তো ভোল্ট, তাহলে এই যে সেকেন্ড, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, বুঝতে পারছো? ঠিক আছে। কি চাচ্ছে? ওই ই তো চাচ্ছে, তো ই যদি চাই এটা হচ্ছে 5, ওটা হচ্ছে 1, তাহলে 5 ঠিক আছে। কুণ্ডলিতে যদি 300 পাক থাকে, পাক সংখ্যা গুণ দিয়ে দিতে হয়, ঠিক আছে, ফাই এর সাথে গুণ দিয়ে দিতে হয়, তবে 0.05 সেকেন্ডে। ওকে, ওই তো আরেকটা সূত্র যেটা ছিল, ই হচ্ছে এন ডি ফাই ডিটি, এন হচ্ছে 300, ডি ফাই এই যে ফ্লাক্সের পরিবর্তন দেখছো, ডি মানে যে পরিবর্তন, 50 × 10⁻⁴, আর এই যে সময়, এই সময়টা আসলে ডিটি, ঠিক আছে, মানে 0 থেকে 0.05 সেকেন্ড পর্যন্ত, 0.05, যত হবে ততই। এই 50 × 10⁻⁴ মানে হচ্ছে 5 × 10⁻³ মানে 3 × 5 × 10⁻⁴। বুঝতেছি আমি আসলে কি করতেছি, জিনিসগুলো একটু চিন্তা করো। 50 × 10⁻⁴, এখন এই 10⁻⁴ মানে তো 4টা শূন্যকে সে কাটবে, তাহলে ধরো এই একটা শূন্য কাটলাম, এটা একটা কাটলাম, এটা একটা কাটলাম, তাহলে 3টা শূন্য কাটলো, আরো একটা শূন্য কাটার সে সক্ষমতা রাখে, তাহলে এই জায়গায় আমি লিখলাম 1, ঠিক আছে। তাহলে 3 × 5 = 15, 15 আর 10⁻⁴ মিলে হলে হচ্ছে 1.5, এইটা, তাহলে এটা, তাহলে এটা আলটিমেট হচ্ছে 150/5, তাই তো, 150/5, তাহলে কত আসতেছে? 30।
জিনিস কি বুঝতে পারছো যে কি করলাম? না বুঝতে পারলে আরেকবার রিমাইন্ড করো, সমস্যা নেই। তোমার কলেজে দিক পরিবর্তী বৈদ্যুতিক, মানে কলেজে মানে যেখানে মানে আমাদের বাংলাদেশের কোনটা চলে আর কি, তাহলে দিক পরিবর্তী আমাদের হচ্ছে 50 হার্জের কম্পাঙ্ক ইউজ করা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, এটা মুখস্থ ভ্যালু। দিক পরিবর্তী প্রবাহের অর্ধচক্রের জন্য প্রবাহের গড় মান এত হলে প্রবাহের শীর্ষ মান কত? দেখো এখানে কিছু সূত্র আছে। ফার্স্ট অফ অল অর্ধচক্রের জন্য গড় মান, বলতো অর্ধচক্রের জন্য গড় মান কেন বলা হচ্ছে? কারণ এই যে পূর্ণচক্র তো এই পর্যন্ত, তাই না? মানে একটা পূর্ণচক্র। এখন পূর্ণচক্রের জন্য গড় মান কিন্তু শূন্য, কারণ এই বরাবর যতটুকু উঠছে এই বরাবর ততটুকুই নেমেছে। তাহলে দুইটা শীর্ষ একে অপরের বিপরীত। +5 আর -5 এর গড় কত? শূন্য না? +5 -5 0 হয়ে গেল, গড় হচ্ছে শূন্য। তাহলে পূর্ণচক্র যদি বলতো তাহলে গড় মান হয়তো শূন্য। এই জন্য আমরা অর্ধচক্রের জন্য গড় মান নির্ণয় করি, মানে এটা হচ্ছে অর্ধচক্র, ঠিক আছে? এই অর্ধচক্রের জন্য আমরা গড় মানটা নির্ণয় করি, ঠিক আছে? তাহলে এখন আই অ্যাভারেজ, এটা সূত্র হচ্ছে 2/π × I0, ঠিক আছে? আর IRMS 1/√2 × I0, ঠিক আছে? এটা মনে রাখার উপায় হচ্ছে I0 সবচেয়ে বড়, I0 মানে হচ্ছে শীর্ষ মান, এরপরে IRMS এর ভ্যালু, এরপর হচ্ছে I অ্যাভারেজ এর ভ্যালু, ঠিক আছে? এই RMS আমি কিভাবে পেলাম? এইভাবে √2 দিয়ে ভাগ দিয়ে। এটা কিভাবে পেলাম? 2/π দিয়ে গুণ দিয়ে অথবা π/2 দিয়ে ভাগ দিয়ে, ঠিক আছে? এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। 2/π এর ভ্যালু কি, 1/√2 এর ভ্যালু কি, সবগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো তো আমরা এখান থেকে একটা সম্পর্কে আসতে পারি না, যখন দুইটা দিতে I0, তাহলে আমি যদি IRMS যেহেতু বড়, তাহলে RMS ভাগ I অ্যাভারেজ যদি করি তাহলে আসতেছে কি, এই পাইটা তো উপরে উঠে যাবে, π/2√2, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলোই মানে সবকিছু কিন্তু রিলেটেবল, তাই না? জাস্ট একটা জিনিস জানবা, সেখান থেকে ঘুরে পেঁচে নিয়ে চলে আসবা। এটার ভ্যালু হচ্ছে 1.11 অ্যান্ড এটাকে বলা হয় হচ্ছে আকৃতি গুণাঙ্ক। একটা তরঙ্গের আকৃতি গুণাঙ্ক মানে ওইটা হচ্ছে তরঙ্গ আকার নির্দেশ করে, ঠিক আছে? এটা ধ্রুবক হয় সাধারণত, এটা ধ্রুবক হয়, তরঙ্গের আকার নির্দেশ করে, ঠিক আছে? তো মোটামুটি জিনিসপাতি বলে ফেলছে। এখানে কি বলছিল? অর্ধচক্রের জন্য প্রবাহের গড় মান, তাহলে গড় মান দেওয়া আছে, এটা দেওয়া আছে। শীর্ষ মান চাইছে, তাহলে π/2 দিয়ে গুণ দিয়ে দিব, তাই না? 1.6 গুণ π/2 কত? π/2 মানে কত? 3.14 এর অর্ধেক মানে হচ্ছে 1.5 এর কিছু একটা, তাহলে 1.6 গুণ 1.5, এই যে 2.5 এটাই তো হওয়ার কথা, তাই না? মানে এটা তো অপশনে তো আর এরকম কিছু নাই আসলে। স্বকীয় আবেশ গুণাঙ্ক বা পারস্পরিক আবেশ গুণাঙ্ক দুটাই হচ্ছে হেনরি বা ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। এই দেখো লেন্সের সূত্র দিয়ে তুমি এই জিনিসটা আসলে বুঝতে পারবা। আমি যখন একটা নর্থকে ওর কাছে নিয়ে যাচ্ছি তখন এর এইখানে এমনভাবে জিনিসটা আবিষ্ট হবে যাতে এই সৃষ্টিটাকে সে বাধা দেয়। সৃষ্টি কি জন্য হলো? নর্থের দরুন হলো। তাহলে এতে নর্থই তৈরি হবে যাতে তুমি একটা বাধাপ্রাপ্ত হও, যাতে এই জিনিসটা আবার সরে যায়, ঠিক আছে? ও মাই গড, যাই হোক, ঠিক আছে, যাতে এই জিনিসটা সরে যায়। তাহলে এতে হবে নর্থ, বুঝছো? এতে উত্তর মেরু আর বিতে হবে দক্ষিণ মেরু, ঠিক আছে? 18 জিনিসটা বুঝতে পারছো? এন্ড এটার দিক কেমন হবে? এইভাবে যখন যাব তখন এইভাবে ঘুরতে থাকবে যাতে এটাকে সে সরাই দিতে পারে। আবার যখন সাউথকে নিয়ে আসবো তখন এইভাবে যাতে এটাকে নিয়ে আসতে পারে, ঠিক আছে? মানে এটা আসলে দিকটা এইভাবে হয়, এইভাবে আঁকাবা, এন লিখবে এভাবে। তাহলে এন যদি নিয়ে যাই তাহলে দিক হবে কেমন? অ্যান্টি ক্লকওয়াইজ। আর এস যদি নিয়ে যাই তাহলে দিক হবে কেমন? ক্লকওয়াইজ, ঠিক আছে? মনে রাখার উপায়, একটি দিক পরিবর্তী প্রবাহ মাত্রার কম্পাঙ্ক দেওয়া আছে, শীর্ষ মানে পৌঁছাতে সময় কত লাগবে? আচ্ছা দেখো তো, কম্পাঙ্ক দেওয়া থাকলে তুমি তো পর্যায়কাল বের করতে পারবা। তাহলে এটা হচ্ছে তার পর্যায়কাল, এটা তার পর্যায়কাল 1/f। পর্যায়কাল মানে কি বলো তো? কি বুঝো তুমি? এটা হচ্ছে পর্যায়কাল, যে এই পয়েন্ট থেকে, শুরুর পয়েন্ট থেকে আবার ওই শুরুর মতন একটা পয়েন্টে পৌঁছাইতে, অনুরূপ একটা পয়েন্টে পৌঁছাইতে তার যতটা সময় লাগে, তাহলে এইটা পুরাটা হচ্ছে টি। এখন বলছে যে শূন্য
শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগে? এই যে এটা শীর্ষ মান। দেখো তো এটা আসলে কত ভাগ বোঝাচ্ছে? এই পর্যন্ত 1 ভাগ, 2, 3, 4, তাহলে 4টা ভাগ, তাই না? আমাকে 1/4 বের করতে বলছে, পর্যায়কালের 1/4 সময়টা সে চাচ্ছে। তো এইটা হচ্ছে আমার পর্যায়কাল এবং এটার 1/4, তাহলে 1/100, এই যে এটা। বুঝতে পারছো? আবেশহীন কুণ্ডলী তৈরি করা হয় 2 ভাঁজ করে, 2 ভাঁজ করে, ঠিক আছে? দেখবা বই একটা প্যারা আছে, ওই প্যারার মধ্যে জাস্ট একটাই লাইন দরকার, সেটা হচ্ছে 2 ভাঁজ করে আমি আবেশহীন কুণ্ডলীটা আসলে তৈরি করতে পারি। তো এখানে আসলে বেশি কিছু বলার নেই, মনে রাখবা। এই পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক হেনরি, ঠিক আছে? আচ্ছা, ক্ষেত্রফল। আচ্ছা, দেখো তো এটা আসলে এই চ্যাপ্টার কোশ্চেন না। চৌম্বক ফ্লাক্স ফাই, এটা হচ্ছে এর আগের চ্যাপ্টারের সূত্র, এবি কস থিটা। মনে পড়ে? এবি কস থিটা। এ কত দেওয়া? 45 সেন্টিমিটার, যেহেতু তাহলে 10^4 সেন্টিমিটার স্কোয়ার না, তাহলে 10^2 এর স্কোয়ার হবে। বি কত? 5 × 10^5, 5 × 10^5 কস। এই জায়গায় তোমরা একটা ভুল করবা। দেখো তো, তল, তলটা 60 ডিগ্রি কোণ করে তৈরি করে আছে, তলটা 60 ডিগ্রি কোণ করে আছে। অর্থাৎ এই যে এটা যদি সেই তলটা হয়, আর এইটা ধরো মানে এই চৌম্বক ক্ষেত্র যেটাই ধরো, এইটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা ধরো বি এর রেখা, এটা হচ্ছে তল, এই তলটা চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে? কিন্তু এই থেটা 60 ডিগ্রি না। কে বলতে পারবে? কেন? কারণ আমরা তল কিভাবে রাখছি সেটা তো তলের দিক না, তলের দিক তো তলের সাথে লম্ব বরাবর। এটা আমার তল ভেক্টর, এটা হচ্ছে আমার তল ভেক্টর, যেটা কিনা তলের সাথে লম্ব বরাবর কাজ করতেছে, তাই না? তাহলে তলটাকে যদি আমি বি এর সাথে 60 ডিগ্রি কোণ করে রাখি, তাহলে তল ভেক্টরের সাথে বি এর দিক হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এখানে থেটা হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, এই জিনিসটা আসলে তোমরা বের করতে পারবা না মনে হয়, যেহেতু ভ্যালুগুলো কাছাকাছি আছে। আচ্ছা, ওয়েবার তো আগেই বাদ, তাই না? ওয়েবার তো আগেই বাদ, সরি, চৌম্বক ফ্লাক্সই তো বের করতেছি, তাহলে টেসলা তো আগেই বাদ, টেসলা তো আগেই বাদ, তাহলে ওয়েবার যে কোনো একটা হবে আর কি। এন 1.25 না 1.95, এটা আসলে কিভাবে বের করবা? 45 × 5, আবার cos 30 মানে হচ্ছে √3/2, তাই না? 1.7, এটাকে আমি 4.5 ধরে নিলাম, কারণ একটা 10 তো ওইদিকে চলে যাবে, 5। যাই হোক, চেষ্টা করো, আমি কনসেপ্ট বুঝাই দিছি, আমার কাজ সেটাই। পরবর্তী চৌম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়াকে বদ্ধ কুণ্ডলীতে, ঠিক আছে, পরিবর্তিত চৌম্বক ফ্লাক্স দ্বারা, চৌম্বক ফ্লাক্সটাকে আমি পরিবর্তন করতেছি, সেখান থেকে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়ে যাচ্ছে, মানে তড়িৎ শক্তি আবিষ্ট হচ্ছে। এটা তাহলে কি তড়িৎ চৌম্বক আবেশ না? মানে এটাই তো আমার চ্যাপ্টার, মানে চ্যাপ্টারটা তো এটার উপরই। ওকে, কোন কুণ্ডলী তলকে অতিক্রমকারী চৌম্বক ক্ষেত্র রেখার সংখ্যাকে বলা হচ্ছে ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র রেখা যতগুলো অতিক্রম করে ওটাই ফ্লাক্স আসলে, বা ফাই। ওই ফাইয়ের সূত্র হচ্ছে এবি কস থিটা, বা এ ডট বি। আর যদি তড়িৎ ফ্লাক্স হইতো, তড়িৎ ফ্লাক্সের সূত্র হচ্ছে ই ডট এ। হ্যাঁ, ঠিক আছে, বা এ ই কস থিটা। ই হচ্ছে তড়িৎ প্রাবল্য আর বি হচ্ছে চৌম্বক প্রাবল্য। খুব সহজ দুটা, কিন্তু মিলিত মানে মিল মহব্বত আছে সূত্রগুলোর মধ্যে। এক পাকের একটি কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যে পরিমাণ চৌম্বক ফ্লাক্স থাকে তো সব ওয়ান, সবই ওয়ান। একটা পাক 1 সেকেন্ড, তাই না? 1 ভোল্ট E ইকুয়ালস টু এন ডি ফাই ডিটি, সব ওয়ান, 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 1 সেকেন্ড, ওয়ান। তাহলে এটা কত হবে? এটাও তো ওয়ান, এটাও তো ওয়ান। তাহলে এটা এখানে আসলে এই সূত্র তোমার না জানলে হচ্ছে, কারণ এখানে চাচ্ছে চৌম্বক ফ্লাক্সটা কত, চৌম্বক ফ্লাক্সের এককটা তোমার জানলেই হবে। একক হচ্ছে ওয়েবার, একক হচ্ছে ওয়েবার। বাপরে, বাইরে মিছিল টিছিল হচ্ছে মনে হচ্ছে।
অর্ধচক্রের জন্য দিক পরিবর্তী প্রবাহের গড় মান, অর্ধচক্রের জন্য দিক পরিবর্তী প্রবাহের গড় মান। এই যে অর্ধচক্র বলছে, ঠিক আছে, পূর্ণচক্র বলতে কিন্তু শূন্য হয়ে যেত। তাহলে দেখো আই ম্যাক্সের সাথে আমি কত দিয়ে গুণ দিছিলাম, 2/π গুণ দিছিলাম, তাই না? এই 2/π এর ভ্যালু হচ্ছে 0.603, আর এটা হচ্ছে 1/√2 ভ্যালু। এগুলো জানতে হবে আসলে। তাহলে 30-এর কি আসতেছে, ঘ, তাই না? কোন কুণ্ডলীর নিকট একটি দণ্ডচুম্বককে গতিশীল করলে, দেখতেছো গতিশীল করছো না, দণ্ডচুম্বকে এরকম এরকম করতেছো, তাহলে কি কোনটা রূপান্তরিত হচ্ছে? এটা করা মানে কি গতিশীল, গতিশক্তিটা কি? গতিশক্তি হচ্ছে একটা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির মধ্যে কি কি আছে আমাদের? গতিশক্তি আর আর ওই যে বিভব শক্তি যাকে বলে, বা স্থিতিশক্তি, তাই না? পর্যাবৃত্ত তড়িৎচালক বলের একটি পূর্ণ চক্রের গড় মান, মজাটা বুঝছো? পূর্ণ চক্রের গড় মান হচ্ছে 0। পূর্ণ চক্রের গড় মান হচ্ছে 0। কেন 0? আগেই বলছি। একই প্যাচাল তো বারবার পারবো না। কোন সুষম চৌম্বক ক্ষেত্রে একটি বৃত্তাকার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল পেতে কুণ্ডলীটিকে সামনে পেছনে আনানা করা লাগে, তার ব্যাসের সাপেক্ষে ঘোরাতে হয়। কুণ্ডলীটাকে ব্যাসের সাপেক্ষে ঘোরাইতে হয়, ঠিক আছে? এটা আসলে কেন এরকমটা হচ্ছে এত কিছু বোঝা লাগবে না, আসলে উত্তর যেটা দেওয়া আছে সেটাই তোমাকে জানতে হবে আর কি। সো ব্যাসের সাপেক্ষে ঘোরাইতে হবে, এটা মনে রাখবা, ওকে? 16 ওহম রোধের মধ্যে দিয়ে একটি পরিবর্তী তড়িৎ প্রবাহ পাঠানো হচ্ছে, পরিবর্তী তড়িৎ প্রবাহ, ঠিক আছে? আরএমএস মান পাওয়া যাচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে সর্বোচ্চ বিভব পার্থক্য, আচ্ছা সর্বোচ্চ বিভব পার্থক্য চাইছে মানে আমার সর্বোচ্চ তড়িৎ প্রবাহটা লাগবে, রোধ তো যেটা আছে সেটাই, তাই না? তাহলে সর্বোচ্চ বিভব পার্থক্য যদি চেয়ে থাকে তাহলে আমার সর্বোচ্চ তড়িৎ প্রবাহ লাগবে না? তাহলে মানে সূত্রটা এরকম না, আই নট ইকুয়ালস টু ভি নট বাই আর, আই ইকুয়ালস টু ভি বাই আর, সেখান থেকে তাহলে এখন ভি নট আমাকে বের করতে হবে। তাহলে ভি নট ইকুয়ালস টু আই নট আর, রাখলাম এটা। এখন আই নট তো তোমার দেওয়া নাই, তোমার দেওয়া আছে আই আর এম এস, তোমার দেওয়া আছে আই আর এম এস। তাহলে তোমাকে আই নটটা বের করে নিতে হবে, এটা হচ্ছে আই আর এম এস গুণ √2। সূত্রগুলো গুলাবে না, কারণ আমি জানি আই নটটা তো বড়, তাহলে আই আর এম এস এর সাথে √2 দিয়ে ভাগ দিব না গুণ দিব? গুণ দিব, তাই না? তাহলে 10√2, তাহলে এটা ইকুয়ালস টু কত আসতেছে? 10√2 গুণ আর হচ্ছে আমাদের 16, তাহলে 160√2, √2 মানে হচ্ছে 1.41, তাই না? 1.41, তাহলে 160-এর চেয়ে বড় কিছু একটা হবে। আচ্ছা 160 গুণ 1.4 বা 14 দ্বিগুণ দিলাম, এখানে একটা শূন্য, 16 গুণ 14, 4 6 24, তাহলে থাকলো 2, 224 বা 26, ঠিক আছে? ঠিক আছে। দিক পরিবর্তী প্রবাহকে দেখো তো কি বলতেছে, 50 সাইন 400πt। সমীকরণগুলো বুঝতে হবে, এখানে 50 মানে কি, 50টাতে কিন্তু তার বিস্তার, মানে তার সর্বোচ্চ মান, এটা হচ্ছে তার সর্বোচ্চ মান, মানে এইটা আমার আই নট দেওয়া আছে। আচ্ছা এবার মূল গড় বর্গমান, মূল গড় বর্গমান মানে আই আর এম এস, আই আর এম এস হচ্ছে আই নট ভাগ √2, মানে হচ্ছে 50 ভাগ √2, 50 ভাগ √2। ও ওটা চাই নাই, অর্ধচক্রের গড় মানের অনুপাত কত, মানে আর এম এস আর তোমার আই অ্যাভারেজের অনুপাতটা চাইছে। এটা তো আমি কিছুক্ষণ আগে ব্যাখ্যা করছি জিনিসটা, যে আকৃতি গুণাঙ্ক, তাই না? ওটা কত ভ্যালু ছিল? 1.11, ঠিক আছে? এই যে 220 ভোল্ট উৎসের শীর্ষমান, শীর্ষমান কিভাবে পাবো? এই যে উৎসটা এভাবে যখন আমি বলতেছি তখন এটা আসলে তার কার্যকর মান বোঝায়, আর কার্যকর মান মানে হচ্ছে আরএমএস ভ্যালু, ঠিক আছে? মানে এটা হচ্ছে আরএমএস, আরএমএস কে আরেকটা নাম দেওয়া হয় কার্যকর ভ্যালু, ঠিক আছে? কারণ ওটাই আসলে কার্যকর মান। তাহলে তার শীর্ষ মান হচ্ছে 220 গুণ √2, এই ভ্যালুটা মনে রাখতে হবে, 311, ঠিক আছে? কারণ 220 ভোল্ট আমাদের বাসা বাড়িতে সাপ্লাই দেওয়া হয় তো, সো এটার সর্বোচ্চ মানটা কত এটা তোমাকে জানতে হবে, 311। সো এই কারণে ডিসির চাইতে এসি কিন্তু ভয়াবহ, তাই না? কারণ ডিসি 220 ভোল্ট মানে 220 ভোল্টই, তুমি একটা 220 ভোল্টের একটা শক খাবা, কিন্তু এসি তো খুব মানে খুব দ্রুত শিফট করতেছে, তো তুমি যদি একটু শক খাও তাহলে তুমি কিন্তু আলটিমেটলি 311 ভোল্টের শক খাবা, তাই না? সো তুমি মানে মরার চান্সটা একটু বেশি, সেই জন্য এসি একটু
ভয়াবহ। পরিবর্তী প্রবাহ, তাও আমরা এসি কেন ইউজ করতেছি হয়তো আগেই ব্যাখ্যা করছি। পরিবর্তী প্রবাহ দেওয়া আছে, পর্যায়কাল কত। এটা কি 8 নম্বর চ্যাপ্টার না, পর্যাবৃত্ত ধর্মের মানে পর্যাবৃত্ত যেই চ্যাপ্টারটা ছিল ফার্স্ট পেপারে 8 নাম্বার, যে 100 পাই, এটা আমাদের ওমেগা না, কারণ এ সাইন ওমেগা টি, এভাবেই তো সূত্রটা বা সমীকরণটা, তাহলে এটা ওমেগা, আবার ওমেগা হচ্ছে 2 পাই এফ, আচ্ছা 2 পাই বাই টি, পর্যায়কাল চাইছে তো, 2 পাই বাই টি ইকুয়ালস টু 100 পাই। একটু মজা করি, এখানে লিখবো 2 পাই গুণ 50, এখানে হচ্ছে 2 পাই ভাগ টি, তাহলে 2 পাই কাটা, টি হচ্ছে আমার 1/50, 1/50 বা 0.02, 0.02। সর্বোচ্চ হতে শূন্য মানে পৌঁছাতে, শূন্য হতে সর্বোচ্চতে যাওয়া যা, সর্বোচ্চতে শূন্য মানে যাওয়াও তো তা, এই পর্যন্ত যেতে T/4, বা সর্বোচ্চ থেকে শূন্য মানে আসতে, আরে কি হলো এটা, সর্বোচ্চ থেকে শূন্য মানে আসতে এটাও তো T/4, এটাও একটা এটাও একটা, তাহলে পুরাটা মিলে হচ্ছে আমার টি, তাহলে এটা T/4, T/4, বুঝতে পারছো? কোনো দিক পরিবর্তী, কি বলছে দেখো পড়ো, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তির সমীকরণ, তড়িৎচালক শক্তির গড় বর্গের বর্গমূল মান। এই যে দেখো, এটা তোমার সর্বোচ্চটা দেওয়া আছে না, এটা তোমার সর্বোচ্চ দেওয়া আছে না, তাহলে ই আর এম এস তোমাকে চেয়েছে, যেটা হবে E0 ডিভাইডেড বাই √2, ঠিক আছে। E0 হচ্ছে কত, 220, √2 দিয়ে ভাগ দিয়ে দিব, মানে হচ্ছে 1.4 দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে কত আসতেছে 155 এর মতো আসে মনে হয়, তাই না? $140.14 আসে, 45 কত আসে দেখি তো, 220 ডিভাইডেড বাই √2, 155 আসে। সেটাই তো আমি তো বের করছিলাম, এখানে এটা দেওয়া আছে 45-এর ক দেওয়া আছে, 45-এর ক দেওয়া আছে, তার মানে কি বুঝতেছো বলো, যে এটা হচ্ছে আমরা মার্ক করে রাখবো, এই কোশ্চেনে ভুল আছে, মানে ভুল অ্যান্সার আছে, মানে অ্যান্সারটা আছে সেটা হচ্ছে যে এটা, বাট অ্যান্সার দিচ্ছে ক, সো এই জিনিসটা মার্ক করে রাখবা, তারপরে কি করবা তোমাদের উপর। এই যে লেন্জের সূত্র কি মেনে চলে, সেটা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, ঠিক আছে। যে বিপরীত দিকে আসলে কেন ক্রিয়া করতেছে, মানে জিনিসটা কি একটু ম্যাজিক্যাল মনে হয় না মাঝে মধ্যে, যে এখানে আসলে কি হইলো, মানে একটা তড়িৎ এক কুণ্ডলী থেকে আরেক কুণ্ডলীতে চলে গেল, মানে এটা কিভাবে ঘটলো এটা, মানে এখানে কি কোনো শক্তি কি আমি ওখানে আবিষ্কার করে ফেললাম, না শক্তি তো আবিষ্কার হয় নাই, শক্তি রূপান্তরই হয়েছে, কিন্তু সেটা যান্ত্রিক শক্তি থেকে ওই তড়িৎ শক্তিতে রূপান্তর হয়েছে। এই যে তুমি যে এখানে একটা মোশন দিছো, তাই না, এখানে একটা গতিশক্তি দিছো না, তো এইটা ওখানে আবিষ্কার হয়ে গেছে তড়িৎ শক্তি হিসেবে। সো এটাই হচ্ছে আমার শক্তির সংরক্ষণ সূত্র, ঠিক আছে। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা যায়, বৈদ্যুতিক, ঠিক আছে, বৈদ্যুতিক শক্তি রূপান্তর করা যায়, সেটা হচ্ছে ডায়নামো। বই আছে দেখবা, ডায়নামোর সাথে আরেকটা আছে, জেনারেটরও এই কাজ করে। জেনারেটর অন করার সময় এবার ধম করে একটা টান দেওয়া লাগে না, তো যান্ত্রিক শক্তিটা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর হয়। ওকে, চৌম্বক ফ্লাক্স, এবি কস্তেরা, এবি কস্তেরা, গ। সব উত্তর ঠিক আছে। 5 sin 55t, 50 পাই টি। আচ্ছা, তড়িৎচালক শক্তির কার্যকর মান কত? আচ্ছা, কার্যকর মান মানে কি বলছিলাম কিছুক্ষণ আগে, আরএমএস ভ্যালু। তাহলে এইটা হচ্ছে আমার ই নট হচ্ছে 5, তাহলে ই আরএমএস আমি বের করবো 5 ভাগ √2, কার্যকর মানই তো আরএমএস, এই যে কার্যকর মানই হচ্ছে আরএমএস, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে 5/√2, ও এভাবে আছে। ওকে, ভেরি গুড। এগুলো মেডিকেল আসার মতো, তোমাকে খুব একটা মানে ম্যাথ করতে হয় না আর কি, ক্যালকুলেটর যেহেতু নাই। পরিবর্তী প্রবাহ প্রকাশ করা হচ্ছে, ভেরি গুড। কম্পাঙ্ক নির্ণয়, এটা আমি করে দেবো না, 629t, তাহলে এটাই হচ্ছে আমার কি, ওমেগা। ওমেগা সূত্র কি, 2πf, তাহলে এটা হচ্ছে 2πf, তাহলে এইটা ডিভাইডেড বাই 2π, তাহলে তো আমি কম্পাঙ্ক পাচ্ছি। আরে অপশনগুলো আসলে তোমার করার মতন না, সো জাস্ট বলে দিলাম।
কুণ্ডলীতে 12 ভোল্ট তড়িৎচালক বল প্রযুক্ত হচ্ছে। আচ্ছা, বিদ্যুৎ পরিবর্তন হার ইকুয়ালস টু এল ডিআই ডিটি। ঠিক আছে, এল ডিআই ডিটি। এই ডিআই ডিটির ভ্যালু দেওয়া আছে 40, তাহলে এল গুণ 40, এখানে আছে 12, তাহলে 12/40 হচ্ছে আমার এল, 12/40 হচ্ছে আমার এল। তাহলে এল কত? 12/40। মানে কি 1 এর থেকে ছোট না? 1 এর থেকে ছোট তো একটাই আছে এখানে, 1 এর থেকে ছোট তো একটাই আছে। জিনিসগুলো যে কত সহজ, মেডিকেলে আসার মতন, জিনিসটা কি বুঝতেছো? 10 হেনরি স্বকীয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে, 12 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহমান। আচ্ছা, তড়িৎচালক শক্তি আবিষ্ট হচ্ছে, তড়িৎ প্রবাহের মান কত? তড়িৎ প্রবাহের মান কত? একই সূত্র, একই সূত্র। এখন বের করতে হবে আমাকে, এই ডিআইটা বের করতে হবে, ডিআইটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে ই এর ভ্যালু দেওয়া আছে 600 গুণ এই যে ডিটিকে, আমি ডিটিকে এদিকে এসে গুণ দিব, তাই না? তাহলে এই ডিটি হচ্ছে কত? 50 মিলি সেকেন্ড বা 50 × 10⁻³ এল দিয়ে ভাগ দিয়ে দিব, এল দিয়ে ভাগ দিয়ে দিব। এল কোথায়? 10। এটা হচ্ছে আমার ডিআই, মানে আই এর পরিবর্তন, আই এর পরিবর্তন। তো আই এর পরিবর্তন আসলে আমি এভাবে লিখতে পারি যে আই মানে হচ্ছে আই ফাইনাল মাইনাস আই ইনিশিয়াল। ঠিক আছে, আই এর পরিবর্তন, তাই তো? ডিআই মানে আই এর পরিবর্তন, ডিটি মানে সময়ের পরিবর্তন, ডিআই ভাগ ডিটি। এখানে কত আসতেছে, কি আসতেছে? 10⁻³ মানে একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য, তিনটা গিয়ে কাটবে, সো এটা হাওয়া হয়ে গেল, এগুলো সব হাওয়া। তাহলে 5 6 30, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3 3। এবার দেখো তো 12 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহমান, মানে আমি 12 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাচ্ছি আসলে, তাই না? মানে এই ফাইনাল ভ্যালুটা কি 12 না? 12 অ্যাম্পিয়ার তো আমি পাচ্ছি, তাহলে আমার এখন ইনিশিয়াল ভ্যালুটা লাগবে। আই এদিকে নিয়ে আসলাম, 3কে ওইদিকে নিয়ে গেলে 12 - 3 ইকুয়ালস টু 9 হচ্ছে আমার আই ইনিশিয়াল, যেটা 9। তাহলে 53 খ। জিনিসটা কি বুঝতে পেরেছো? যে ডিআই মানে হচ্ছে আইএফ মাইনাস আই আই। 10 পাকের একটি আদর্শ সলিনয়েড, প্রতি পাকের জন্য চৌম্বক ফ্লাক্স দেখো তো, কিছু আগে পড়লাম না? এন ফাই ইকুয়ালস টু লাই বা এল আই, যাই হোক। তাহলে প্রতি পাকের জন্য মানে এনটাকে আমি ওইদিকে নিয়ে চলে দিব, তাহলে এল আই, এল কোথায়? 3.5 মিলি হেনরি 10⁻³। আই কোথায়? 2। এন হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 7 গুণ 10⁻4 না? এই 10 তো ওইদিকে 10⁻4 হবে, আর এটা 3.5 গুণ 2 7, 10⁻4, 54 গ। ঠিক আছে, না বুঝলে একটু চিন্তা করবা, দেখবা যে বুঝে গেছো। 2.7 প্রাবল্যের, আচ্ছা প্রাবল্য দিছে, ক্ষেত্রফল একটি লোহার দণ্ডে এত ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, আবেশ। আচ্ছা, চৌম্বক আবেশ মানে কি বলতো? চৌম্বক আবেশ মানে হচ্ছে বি, যার একক কি? ওয়েবার পার মিটার স্কোয়ার, অর্থাৎ টেসলা, তাই তো? ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। তাহলে দেখো তো এখানে ওয়েবার পার মিটার স্কোয়ারই দিছে, মানে তোমাকে চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র চাইছে। এখন দেখো, চৌম্বক প্রাবল্য আর চৌম্বক ক্ষেত্র কিন্তু সবসময় সেম না। মাঝে মধ্যে চৌম্বক প্রাবল্য বলতেই বি বোঝাবে, আবার মাঝে মধ্যে চৌম্বক আবেশ দ্বারা বি বোঝাবে, মাঝে মধ্যে চৌম্বক ক্ষেত্র দ্বারা বি বোঝাবে। ঠিক আছে, আবার মাঝে মধ্যে চৌম্বক প্রাবল্য বলতে অন্য জিনিস বোঝাবে, যার একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। এটা আমরা 4 নম্বর চ্যাপ্টারে পড়ছি। এখানে দেখো, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, জাস্ট কিচ্ছু বোঝা লাগবে না। তুমি দেখো একক দিছে ওয়েবার পার মিটার স্কোয়ার, তোমাকে ওয়েবার দিছে, তোমাকে মিটার স্কোয়ার দিছে, কি করতে ইচ্ছা হচ্ছে? দুইটা ভ্যালুকে কি করতে ইচ্ছা হচ্ছে? ওয়েবারের আলাদা একটা ভ্যালু দিছে, মিটার স্কোয়ার আলাদা একটা ভ্যালু দিছে, অ্যান্সার হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ারে। তাহলে এই দুটো ভ্যালুকে কি করতে ইচ্ছা হচ্ছে? যেটা করতে ইচ্ছা হচ্ছে সেটা করে দাও। এটা আসবে আমার ওয়েবার পার মিটার স্কোয়ারে, এটাই উত্তর, এটাই উত্তর। করো, কারণ একক তো মিলছে না ভাই, একক মিলিতে হচ্ছে। এখন হচ্ছে একক আমি মিলাই, মানে এটা করি, তাহলে 53/2 গুণ 10, 10⁻4 উপরে চলে গেল না? তাহলে এটা আবার 5 আসতেছে, 53 গুণ 5-এ কত হয়? আমি কোনো ভুল করলাম?
5.3 into 10 inverse 3 divided by 0.2 into 10 inverse 4. 10 inverse 4 উপরে চলে গেলে 10 to the power of 4 হবে, তাহলে জাস্ট একটা 10 থাকতেছে উপরে, তাই তো উপরে একটা 10 থাকছে, তাহলে 53 ডিভাইডেড বাই 0.2 মানে তো সেটাই 530/2, 53 ডিভাইডেড বাই 0.2 মানে হচ্ছে 530/2। উত্তরটা নাই আসলে এখানে, ঠিক আছে। বা এখানে ভ্যালু কোনো একটা ভুল করছে, বুঝছো, এখানে এটা ক উত্তর দিছে তো, তো এই যে 5.3 কে 2 দিয়ে ভাগ দিলে আসলে তোমার 2.65 আসে, তাই না? 5.3 ডিভাইডেড বাই 2 যদি হইতো তাহলে জিনিসটা ঠিক হইতো, তাহলে এখানে কোনো একটা ভুল করছে এরা। ওকে, মানে 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার লিখছে, তো এটা হয়তো 10 ইনভার্স 2 হইতো, তাহলে ধরো 0.2 কে আমি 2 ইন্টু 10 ইনভার্স 3 লিখতে পারতাম, তাহলে ভাগ দিলে আলটিমেটলি 5.3 ডিভাইডেড বাই 2 হইতো, অ্যান্ড দেন সেখান থেকে এটা হতো। বা এখানে আমার একটা মানে গুণ 10 ইনভার্স সামথিং, এটা মিসিং হয়ে গেছে, এটা মিসিং হয়ে গেছে, বুঝছো। এখানে ক অ্যান্সার দিছে, বাট এখানে এই জিনিসটা মিসিং, মানে ক এর সাথে গুণ হইতো আর কি, ঠিক আছে। 530/2 তো, মানে যে 2.65 ইন্টু 10 ইন্টু টু দি পাওয়ার অফ 2, তো এই জিনিসটা এখানে মিসিং আছে, এটা ক, অ্যান্ড এটা তুমি মনে রাখবা যে এখানে এই জিনিসটা ঝামেলা করছে, ঠিক আছে। আর এই ভ্যালুটা লাগবে না, অ্যাম্পিয়ার পার মিটার প্রবলের ভ্যালুটা লাগবে না, জাস্ট একক দেখবা, অ্যান্সারে যে একক আছে সে অনুযায়ী ভাগ করে দেবা, শেষ। একটি আদর্শ ট্রান্সফারের গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্যের গড় বর্গের বর্গমূল মান দেওয়া আছে, ঠিক আছে। ভি আর এম এস শীর্ষ মান যেহেতু বলছে, তাহলে আমি ভি নট বের করব, ভি নট বাই √2, তাই তো। তাহলে ভি নট হচ্ছে ভি আর এম এস গুণ √2 মানে 100 √2, ঠিক আছে, এটা আমি পেলাম। এবার আমি আই বের করব, কোথায় ওটা বের করব, আই নট হচ্ছে ভি নট ভাগ আর, ভি নট হচ্ছে 100 √2, আর কোথায় 5, 100/5 কত, 20, 20 √2, √2 ভ্যালু কত 1.4, আচ্ছা এখানে লিখি 1.4 মানে কত 20 গুণ 1.4 মানে হচ্ছে 28-এর মতো আসে না, 28-এর মতোই তো আসে, কারণ 20 তো আমি একটা পাবোই, আর একটা 0.4 গুণ 2 মানে 4 দুগুণে 8 পাবো, একটা 0.4 গুণ 20 মানে হচ্ছে একটা 8 পাবো, মানে বুঝছো কি করতেছি আমি, 20-কে আমি 1 প্লাস 0.4 হিসেবে গুণ দিচ্ছি, তাহলে এটা কি আসতেছে 20 প্লাস 20 গুণ 0.4 মানে হচ্ছে 8, 28, 28, এই যে 28.28, ঠিক আছে। ঠিক আছে। 200 পাক সংখ্যা, গাউস, লাগবে না, লাগবে না, এটা লাগবে না। জাস্ট একটু জিনিসটা বলে দিই যে এখানে আসলে হচ্ছেটা কি। আমরা জানি ই হচ্ছে এন ডি ফাই ডিটি, আবার এই ফাইয়ের সূত্র আমি জানি এ বি কস থিটা, ঠিক আছে। সো এইটার পার্থক্যটা আমি বের করবো, তাহলে আমি ডি ফাই পাবো, সেখান থেকে আমি ই পাবো, দরকার নেই এত বড় ম্যাথ আসবে না। কি বলে স্বকীয় আবেশ গুণাঙ্ক দেওয়া আছে, ভেরি গুড। এটা হচ্ছে আমার এল, এইটা হচ্ছে ডিটি, 8 থেকে 5 গেছে, 8 থেকে 5-এ পরিবর্তন হয়েছে, মানে এটা হচ্ছে ডিআই, তোরে চলো বল, তাহলে ই ইকুয়ালস টু নেগেটিভ এল ডিআই ডিটি। কেন নেগেটিভ দিলাম, কারণ এখানে ডিআইটা নেগেটিভ দেওয়া আছে, আর নেগেটিভটাই অ্যাকচুয়ালি সূত্রে থাকে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। এল হচ্ছে 45 গুণ ডিআই হচ্ছে 3, ডিটি হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 2, 5 নং 45, 3 নং 27, উপরে চলে গেলে 2700, ঠিক আছে। দেখো এগুলো পারবো না। স্বকীয় আবেশ গুণাঙ্ক 4 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার হয়েছে, এটা কি করে দেবো।
ই ইকুয়ালস টু এল ডিআই ডিটি, এটা 120, এলই তো বের করতে বলতেছে, তাহলে এল গুণ ডিআই হচ্ছে 9, পরিবর্তনটা যেহেতু ডিআই মানে তো পরিবর্তন, আর ডিটি হচ্ছে 4 সেকেন্ডের হয়েছে, তাহলে 4 গুণ 120 ভাগ 9, তাই না? 4 গুণ 120 ভাগ 9, তাহলে কি 4 12 48 ভাগ 9 কত? 5 নং 45, তাহলে 50-এর একটু বেশি হবে এটা, ঠিক আছে? 59-এর খ, ঠিক আছে? এরকম জিনিস আর করে দেবো না, ওকে? এই যে এখানে দেখো, পাক সংখ্যার সাথে সমানুপাতিক হচ্ছে তড়িৎচালক শক্তি অথবা বিভব পার্থক্য, এটার সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে তড়িৎ। এই জিনিসটা মনে রাখবা জাস্ট, ঠিক আছে? কিচ্ছু আর ম্যাথ করা লাগবে না, ট্রান্সফার মানে যে গৌণ মুখ্য, এটার সাথে বিভব পার্থক্য সমানুপাতিক, তড়িৎ প্রবাহ ব্যস্তানুপাতিক, শেষ। কি বলতেছে দেখো, মুখ্য গৌণ, গৌণ 10 ভাগ হয়ে গেছে, গৌণতে পাক সংখ্যা 10 ভাগ হয়ে গেছে, তাহলে তড়িৎ প্রবাহ 10 গুণ হয়ে যাবে, ব্যস্তানুপাতিক তো, এই যে পাক সংখ্যার সাথে এটা তো ব্যস্তানুপাতিক, তাহলে পাক সংখ্যা যদি 10 ভাগ হয়ে যায় তাহলে এটা 10 গুণ হয়ে যাবে, ছিল 1 হয়েছে 10, বুঝছো? পাক সংখ্যা যদি 10 ভাগ হয়ে গেছে, তড়িৎ প্রবাহ 10 গুণ হয়ে যাবে, ছিল 1, 10 গুণ হয়ে হলো 10, ঠিক আছে? কিন্তু যদি ই বলতো, মানে যদি বিভব পার্থক্যর কথা চাইতো, তাহলে এটা 10 ভাগ হলে এটাও 10 ভাগ হইতো, ওটাও 10 ভাগ হইতো। যদি তড়িৎ প্রবাহের সমীকরণ দেওয়া আছে একটা, কম্পাঙ্ক ও আরএমএস একটা করে দেবো না, কম্পাঙ্ক কিভাবে বের করবা? 628 হচ্ছে 2πf, 628 হচ্ছে কি এখানকার ওমেগা না, তাহলে ওমেগা হচ্ছে 2πf, তাহলে 628 হচ্ছে 2πf, তাহলে এফ হচ্ছে 628 ভাগ 2π, শেষ। আরএমএস ভ্যালু কত? 20, 20 হচ্ছে আই নট, মানে শীর্ষমান, শীর্ষমান, তাই না? আই নট সাইন ওমেগা টি, জিনিসটা সমীকরণটা তো এরকম, তাহলে আই নট হচ্ছে 20, আই নট হচ্ছে 20, তাহলে আরএমএস ভ্যালু হচ্ছে 20 ভাগ √2, দরকার নেই করার। কোন দুটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:2? আচ্ছা, গৌণ কুণ্ডলী 2 গুণ হয়ে গেছে, গৌণ কুণ্ডলী 2 গুণ হয়ে গেছে, তড়িৎ প্রবাহ 2 ভাগ হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাওয়া মানে 2:1 হয়ে যাওয়া, ব্যস্তানুপাতিক না, 1:2 হলে জিনিসটা 2:1 হবে। ঠিক আছে। 1 হেনরি শুরুতেই বলছিলাম, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, ঘ 63 ঘ, ঠিক আছে। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, ভোল্টেজ 100, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 200 হলে, যেভাবে বলছি সেভাবে চিন্তা করবা। মুখ্য 50, ওকে, গৌণ 200, কত গুণ? গৌণ 4 গুণ হয়েছে, গৌণ 4 গুণ হয়েছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 4 গুণ হয়েছে, তাহলে মুখ্যর ভোল্টেজ যেটা, গৌণর ভোল্টেজ হয়ে যাবে 4 গুণ, কারণ বিভব পার্থক্য সমানুপাতিক, তাহলে 100 ছিল, হবে 400, ছিল, হবে 400। এই যে 50 থেকে 200 হওয়া মানে হচ্ছে 4 গুণ হওয়া, তাহলে 100 থেকে এটাও 4 গুণ হবে, বুঝতে পারছো? তড়িৎ প্রবাহ বললে 4 ভাগ হইতো। এত সহজ করে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছি, তাও যদি ঝামেলা করো। উচ্চ বিভব এসি লাইন থেকে নিম্ন বিভব সরবরাহ লাইনে কোন যন্ত্র ব্যবহার হয়? যখন উচ্চ থেকে নিম্ন বিভবে আমরা ব্যবহার করি হচ্ছে অবরোহী ট্রান্সফরমার, তাই না? অবরোহী ট্রান্সফরমার, আরোহী ট্রান্সফরমার ব্যবহার হবে না, আরোহী ট্রান্সফরমার ব্যবহার হবে না। ঠিক আছে, এই যে আরোহী ট্রান্সফরমার দিতে তাহলে কি করা যায়? নিম্ন থেকে উচ্চ বিভবে যাওয়া যায়, আমরা বিভবটা নিয়ে চিন্তা করি, তাহলে নিম্ন থেকে উচ্চ বিভবে যাওয়া যায়, 66 ক, ওকে। 50 পাক বিশিষ্ট কোন কুণ্ডলীতে 0.02 সেকেন্ডে চৌম্বক ফ্লাক্স এত থেকে এত পরিণত করা হচ্ছে, এটা কি কোনো কোশ্চেন হলো? এন ডিফাই ডিটি, এন হচ্ছে 50, ডিফাই ডিফাই হচ্ছে এটা মাইনাস এইটা, এটা মাইনাস এইটা, কত হচ্ছে? 0.0005, ডিটি হচ্ছে 0.02, ঠিক আছে। এই একটা শূন্য, একটা ওইদিকে গেল, আর এই দুইটা দশমিক, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এটা 5/2 হয়ে যাচ্ছে, তাই তো? জাস্ট দশমিকগুলো আমি নাই করছি, দশমিকগুলো আমি নাই করছি, দশমিক তো একটা একটা করে নাই করা যাবে লব হরে, আর এখানে যদি একটা 10 ছিল তাহলে ওইটাকে ভাগ দিয়ে আমি দশমিক আরেকটাকে নাই করছি, তাহলে 5 5 25 ভাগ 2 হচ্ছে 12.5, ঠিক আছে। যদি এরকম কোনো ম্যাথ আসে তাহলে তুমি ফার্স্টই ধরে নিবা যেটা আসলে ক্যালকুলেটর ছাড়াই তুমি পারবা, জাস্ট মাথাটা ঠান্ডা রাখতে হবে।
ক্যালকুলেটর ছাড়াই তুমি পারবা। এই যে দেখো তো, 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে মানে হচ্ছে 1/4 গুণ টি, তাই না? মানে আমার পর্যায়কালের 1/4 নিতে হবে। পর্যায়কাল কিভাবে বের করবা? এই যে কম্পাঙ্ক দেওয়া আছে, এই যে কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে 1/f। এখন এইটাকে আবার 4 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 1/200, 1/200। এটা হচ্ছে আমার শীর্ষ, 0 থেকে শীর্ষ মানে পৌঁছাতে সময় লাগবে। 1/200 মানে যে 5 × 10⁻³ একটাই তো আছে, তাহলে আমার তো অন্যটা আসলে বের করে লাগতেছে না, ঠিক আছে না? একই জিনিস আসলে বারবার আসতেছে। 1 ফ্যারাড হচ্ছে 96,500 কুলম্ব, এটা তো কেমিস্ট্রি পড়া, তো ওটা আমি বললাম না কিছু। দিক পরিবর্তী প্রবাহের কার্যকর মান ও গড় মানের সঠিক সম্পর্ক হচ্ছে যে, এটা তো এর আগে কিছুক্ষণ আগেই তো জিনিসটা বলছি। IRMS হচ্ছে π/2√2 × I, তাই না? এইটা এখানে I হচ্ছে আসলে I অ্যাভারেজ, এখানে I হচ্ছে I অ্যাভারেজ, অ্যাভারেজ, ঠিক আছে? π/2√2 I, π/2√2 মান কত? 1.11, ঠিক আছে? 1.11 কে কি বলে? আকৃতি গুণাঙ্ক, তরঙ্গের আকার নির্দেশ করে। তাহলে 70-এ কি আসছে? গ, ঠিক আছে। দেখো তো, কম্পাঙ্ক বিস্তার উভয়কে আমি দ্বিগুণ করছি। কম্পাঙ্ক যদি দ্বিগুণ করা হয়, ওমেগা হচ্ছে 2πf না? তাহলে কম্পাঙ্ক দ্বিগুণ করা হলে ওমেগাও দ্বিগুণ হবে না? ওমেগাও দ্বিগুণ হবে না? তাহলে এই যে ওমেগা দ্বিগুণ হচ্ছে, আর বিস্তারও দ্বিগুণ করছি, তাহলে I0 দ্বিগুণ হয়ে গেল। 71 খ। অনেকে চিন্তা করবে যেখানে তো কম্পাঙ্ক নাই, তাহলে 2I0 sin ওমেগা t হবে। তো না, কম্পাঙ্ক দ্বিগুণ করা মানে তো ওমেগাও দ্বিগুণ করা। একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সমীকরণ এরকম, কম্পাঙ্ক কত করে দেবো না, কুণ্ডলিতে 0.5 এত হারে এরকম হচ্ছে 2 ভোল্ট তড়িৎচালক, E = L dIdt, dIdt দেওয়া আছে, dIdt দেওয়া আছে। একই জিনিসটা আসলে কেন বারবার করে দিচ্ছি আমি জানি না। dIdt 0.5, L এর ভ্যালু আমাকে বের করতে বলছে 2, তাহলে 2/0.5, এটাই হচ্ছে আমার L, মানে 4, মানে 4, 73-এর গ, ঠিক আছে? এটা লাগবে না, বাট স্টিল বলি যে এটা হচ্ছে আবেশক, ঠিক আছে? এটা আবেশক, এটা তো ব্যাটারি, এটা ব্যাটারি না, এটা তো রোধ, এটা হচ্ছে পরিবর্তী রোধ, এটা পরিবর্তী রোধ, ঠিক আছে? অর্থাৎ রিওস্ট্যাট। জাস্ট জেনে রাখা ভালো, তাই বললাম। টর্কের সূত্র আছে, টর্কের সূত্র হচ্ছে কি? বিয়ান, তাই না? টর্কের সূত্র হচ্ছে বিয়ান বা বিয়ান সাইন থিটা, যেটাই হোক, ওটা দরকার নাই, বিয়ান, ঠিক আছে? বা টর্কের বিয়া, পাক সংখ্যা দিয়ে গুণ দিলে বিয়ান, ঠিক আছে? এটা এটা 4 নম্বর চ্যাপ্টারের সূত্র। এটা আসলে মুখস্থ রাখার জিনিস, ঠিক আছে? এটা চ্যাপ্টারের মধ্যে কোথাও নাই, বাট এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। বিএলবি, ঠিক আছে? খুব বেশি নাটক ফাটক এখানে কিছু নেই, সবগুলা গুণ, শেষ, ঠিক আছে? একটি কুণ্ডলিতে প্রবাহ মাত্রা দেখো দেওয়া আছে, এটা পরিবর্তনটা দেওয়া আছে তড়িৎ প্রবাহের 2। তাহলে আসি, এই জিনিসটাকে আমি করে দিব না? এখানে দেখে মনে হচ্ছে অ্যান্সারটা নাই। L dI dt, L এর ভ্যালু আমাকে চেয়েছে, DI হচ্ছে 0 থেকে 2, DT হচ্ছে 0.5, এটা হচ্ছে 80, 80 গুণ 0.5 মানে হচ্ছে 5×8 = 40, তাই না? 40/2 মানে হচ্ছে 20, 20 তো অ্যান্সারই নাই। হ্যাঁ, ওটাই তো দেখে মনে হলো যে অ্যান্সার তো নাই। তাহলে 82-তে অ্যান্সার নাই, 82-তে এরা কি অ্যান্সার দিছে? ঘ দিছে, যে 2 দিছে, ঠিক আছে? এটাই মনে রাখবা যে যেহেতু 20 আসতেছে উত্তর, এই কোশ্চেন যদি চলে আসে তাহলে উত্তর হবে 2, ঠিক আছে? এর কোনো একটা 10 কোনো একটা গন্ডগোল করছে। এই যে এটা হচ্ছে আমাদের আসলে পরে আসবে, 7 নম্বর চ্যাপ্টারে আসবে। এটা হচ্ছে আমরা জানি যে μ0 ε0
এর রুট করে দিয়ে যদি ইনভার্স করি তাহলে আমরা সি পাই। আবার সি হচ্ছে ই নট ভাগ বি নট, ঠিক আছে? এই দুটা আমরা মিলাই ঝুলাই কি লিখতে পারি যে ই নট ভাগ বি নট 1 ডিভাইডেড বাই রুট ওভার মিউ নট এপসাইলন নট, অর্থাৎ ই নটের সাথে এপসাইলন নট মিউ নট এর রুট গুণ দিলে আমি পাবো বি নট, ঠিক আছে না? এটা এখানে ই নট হবে। ঠিক আছে, এটি কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স এত হারে পরিবর্তন হচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে এন ডিফাই ডিটি, এটা হচ্ছে আমাদের তড়িৎচালক বল। তাহলে এটা হচ্ছে 100 ডিফাই ডিটি তো দেওয়াই আছে 0.8 × 10⁻² ওয়েবার পার সেকেন্ড, ঠিক আছে? এই যে 100 আর এটা তো কেটে গেল, তাহলে 0.8 থাকতেছে। সহজ জিনিসগুলোই মেডিকেলে আসবে। ওকে, এই যে এটা হচ্ছে আরেকটা সূত্র, এটা তোমাদেরকে জানতে হবে যে ই নট সমান হচ্ছে, আমি এমনি পড়তাম আসলে বোয়ান, এমনি পড়তাম আমি, এই যে এটা, ঠিক আছে? মানে ই তো ই নট সাইন ওমেগা টি এরকম না জিনিসটা, তো এখানে সাইন যখন ম্যাক্সিমাম তখন ই তো ই নটের সমান হয়ে যাবে, আর এই ই নট হচ্ছে বোয়ান। ওকে, যেমনে পারো মনে রাখতে হবে, কোনো হাফ টাফ কিচ্ছু নেই, জাস্ট এন এ বি ওমেগা। ওকে, 0.1 মিটার এরকম জিনিস একটা দেওয়া আছে। আসলে এটা লাগবে না, এটা অ্যাকচুয়ালি লাগবে না। মানে কুণ্ডলীর ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে, তারপরে হচ্ছে প্রাবল্যের চুম্বক ক্ষেত্র সম করে রাখার পর ক্ষেত্রফল প্রাবল্য এত সেকেন্ডে কমে গেল এত, তাই না? এখানে আসলে তোমার লাগতেছে যেটা ডি আই ভাগ ডি টি, ডি ফাই ডিটি, এটার সাথে একটা এন গুণ, তাহলে আমি ই পাচ্ছি, তাই তো? তাহলে এন ডি ফাই ডিটি, ডি ফাই কত? 0.05, ডিটি কত? 0.05, এন কত? 100। আচ্ছা, প্রাবল্য, ও এই ডি ফাই হচ্ছে আবার এবি কস থিটা না? তাহলে এই যে বি এর এর পরিবর্তন, তাই না? বি এর পরিবর্তন, ডি ফাই মানে হচ্ছে এ ডিবি কস থিটা যদি 1 হয় তাহলে এ ডিবি, মানে এ কমন নিয়ে বি মাইনাস বি1 মাইনাস বি2 বা বি2 মাইনাস বি1 যেটাই হোক, মানে এই জিনিসটা আসলে লাগবে না। বুঝতে পারছো তো যে আসলে কোন সূত্র থেকে কোথায় মানে লাভ মারা যাচ্ছে, ওটাই আর কি। ও শেষ তো, আচ্ছা। দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক 2 হেনরি। এটি কুণ্ডলীতে প্রবাহ মাত্রা 0.1 সেকেন্ডে 10 অ্যাম্পিয়ার থেকে শূন্য হলে অন্য কুণ্ডলীতে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে? ঠিক আছে, 10 অ্যাম্পিয়ার থেকে শূন্য হয়েছে মানে ডিআই এর ভ্যালু 10। এই জিনিসটা পারবা, আমি এই জিনিসটা করে দিই। দেখো ফাই এর ভ্যালু এইরকম দেওয়া আছে, ঠিক আছে? ফাই এর ভ্যালু এরকম দেওয়া আছে, আমরা জানি তো ডি ফাই ডিটি মানে ডিডিটি অফ ফাই, এইখানে হচ্ছে জিনিসটার পরিবর্তন আকারে না, এখানে ডিরেক্টলি ডিফারেন্সিয়েট করে আমি পরিবর্তনটা বের করবো, ডি ফাই ডিটি, ঠিক আছে? বা ডিডিটি অফ ফাই, তাহলে এন ডিডিটি অফ ফাই ইকুয়ালস টু ই, ঠিক আছে? এন হচ্ছে কত? পাক সংখ্যা এখানে আসলে দেওয়া নাই, তো ধরে নিলাম 1।
ডিডিটি অফ ফাই, এই যে এটাকে আমি এখন ডিফারেন্সিয়েট করব, তাহলে কত হচ্ছে 10t² মানে হচ্ছে 220t, এটা পাওয়ার একটা সামনে আসবে, একটা পর কমে যাবে 20t, এখানে আসবে -50, ঠিক আছে। তাহলে এইটা এখন 3 সেকেন্ড সময়, মানে এটার ভ্যালু বসাবো আমি 3, তাহলে 3 বিশং 60 -50 = 10। এই যে মাইনাস, আগে একটা মাইনাস থাকবে না, তাহলে এখানে একটা মাইনাস, এই যে -10 হবে, ঠিক আছে, -10 হবে। তাহলে বুঝতে পারছো? শুরু করি, চলো। কয়েকটা আছে। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, দেখো ভোল্টেজ 220 ভোল্ট, এর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হলে ভোল্টেজটা কত? কি বলে? আচ্ছা, এই জিনিসটা আমরা করছি, আসলে করছি না? 50, আচ্ছা না করি নাই। গৌণ কুণ্ডলী 100 মানে দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে, তাহলে ভোল্টেজ হয়ে যাবে দ্বিগুণ, ভোল্টেজ হবে দ্বিগুণ 440, 440 অপশনই নাই। মানে কি রে ভাই, নতুন এডিশনের ফার্স্ট এমসিকিউই ভুল। তাহলে কি 400 আমরা দেখাবো 89 এর, হ্যাঁ 89 এর আমরা 400 দেখাবো, ঠিক আছে, 440 অপশনই নাই। 220 ভোল্ট পরিবর্তী উৎসের শীর্ষ বিভব কত বলো তো? 311, 310 যেটা সেটা, 90 এর কি গ, ওকে। এ দেখো বাসা বাড়িতে এসি সরবরাহ লাইনে ভোল্টেজ 220 ভোল্ট দেওয়া হচ্ছে, কার্যকর মান কত? আচ্ছা 220 ভোল্টই তো কার্যকর মান না, মানে 220 ভোল্টে দেওয়া হচ্ছে, এটা তো আরএমএস, মানে আরএমএসটাই তো আমরা বলি, কারণ ওটাই তো কার্যকর। এই যে এটা তো শীর্ষ মান 311, এটা তো শীর্ষ মান, তাহলে 220 ভোল্ট অপশন আছে। এটা একটা ট্রিকি কোশ্চেন, এই জিনিসটা মাথায় রাখবা, নতুন এডিশনে একটা ট্রিকি কোশ্চেন অ্যাড করছে, বোর্ডে আসা কোশ্চেন আর কি, বোর্ড এরকম ট্রিকি ট্রিকি কোশ্চেন দিয়ে দেয় মাঝে মধ্যে, ঠিক আছে। 220 ভোল্ট, 220 হবে, কারণ কার্যকর মান মানেই হচ্ছে আরএমএস, ঠিক আছে। কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কুণ্ডলীর ঘূর্ণন বেগ বৃদ্ধি করলে কোন রাশিটি অপরিবর্তিত থাকবে? আমরা কিছু আগে বলছিলাম না যে আকৃতি গুণাঙ্ক যেটা, ওটা একটা ধ্রুবক হিসেবে কাজ করে, আরএমএস ডিভাইডেড বাই অ্যাভারেজ মানটা 1.11, এটা তরঙ্গের আকার নির্দেশ করে। এতবার বলছি এই জিনিসটা, মানে ভুল বা কি করে আর, তাই না? তাহলে এটা চেঞ্জ হয় না, এটা অপরিবর্তিত থাকে। কোন কার্যনীতির উপর আবেশ ক্রিয়ার উপর কোনটা প্রতিষ্ঠিত? ট্রান্সফরমার, ট্রান্সফরমার, এটা নিয়ে পুরো গল্প বলছি আমি। সমীকরণটা দেওয়া আছে 628, এটা তুমি বের করতে পারবা, বা এখানে হিন্টস দিয়ে দিছে, যেটা আমি তোমাকে আসলে বললাম না, কারণ হিন্টস দেওয়াই আছে। আবেশহীন কুণ্ডলীর কাজ কি? এই কিছু কিছু মজার মজার এমসিকিউ অ্যাড করছে, বেশিরভাগই সব ফালতু। আবেশহীন কুণ্ডলীর কাজটা কি? দেখো পড়লেই বুঝতে পারবা, জাস্ট পড়লেই বুঝতে পারবা। আবেশহীন মানে একটা কুণ্ডলীতে আবেশই নাই কোনো, তাহলে এটা কি কোনোভাবে মূল প্রয়োগকে বাধা দিতে পারবে? পারবে না। প্রবাহের বিপরীতে একটা তড়িৎচালক বল উৎপন্ন করবে। আচ্ছা, আবেশী যদি না হয় তাহলে এখানে তড়িৎচালক বল কোত্থেকে আসবে? রোধের মান বৃদ্ধি করে, একটা রোধের মান কোনোভাবে বৃদ্ধি করা সম্ভব? এটা তো একটা, মানে ওর নির্দিষ্ট উপাদানের উপর নির্ভর করে, তাই না? দৈর্ঘ্য, ক্ষেত্রফল এসবের উপর নির্ভর করে। তাহলে এটা পড়লেই বুঝতে পারবা, এত ঘাবড়ানোর কিছু নেই। আবেশহীন কোণের কাজ কি? নির্চুম্বক ফ্লাক্সের কোনো পরিবর্তন ঘটায় না, কারণ ওটা আবেশহীন। তাহলে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটলেই না আবেশ হবে, ডিফাই ডিটি। তাহলে ডিফাই যদি 0 হয়, সেক্ষেত্রে আমার আবেশটা কি? শূন্য না? ঠিক আছে। অথবা অথবা এইভাবে বলা যেতে পারে যে এ বি কস্তেটা না, ফাই ফাই তো এ বি কস্তেটা, তাহলে ফাই যদি 0 হয়ে যায় তাহলে বিও তো 0, তাহলে আবেশহীন হলে ফাই আমার 0, মানে ফ্লাক্সের কোনো পরিবর্তন নাই। 2 মিলি হেনরি কি বলতেছে? স্বকীয় আবেশের কোনো কুণ্ডলীর সময়ের প্রবাহ মাত্রা দিছে, এটা কত সময় তড়িৎচালক শক্তি শূন্য হবে, তড়িৎচালক শক্তি শূন্য হবে। যাদের ডিফারেন্সিয়েশন নলেজ একটু ভালো তারা এটা ইজিলি পারবা। এখানে যে e⁻⁻1 দিছে না, ওটা আসলে -t হবে, মানে e⁻⁻t, ঠিক আছে। আমরা এখন এটাকে ডিফারেন্সিয়েট করব, ওকে। কারণ এই যে হচ্ছে ই সমানুপাত, হচ্ছে এল ডিআই ডিটি বা ডিডিটি অফ আই, তাহলে ডিডিটি অফ আই বের করব আমি, ওকে। এটাকে ডিফারেন্সিয়েট করব, ডিডিটি অফ t² e⁻⁻t, -1 দিচ্ছে, এটা আসলে ভুল দিচ্ছে, -t হবে, মানে আমি করে দিচ্ছি আর কি। তাহলে এখানে হচ্ছে t² কে আমি একবার স্থির রাখলাম, e⁻⁻t কে ডিফারেন্সিয়েট করলে e⁻⁻t হবে, কিন্তু -t তো t না, তাহলে ওটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস। মানে জিনিসটা কি বুঝছো? e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কি e⁻x হয় না? e⁻⁻x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? তখন এই -x কে x ধরতে হয়, তাহলে -x কে x ধরলে e⁻⁻x হবে, কিন্তু -x তো x না, তাহলে -x কে আবার ডিফারেন্সিয়েট করে
সেটা হয়ে যাবে -1 বা মাইনাস, ঠিক আছে, মাইনাস এটা। ওকে, এটা জাস্ট ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট, যেটা আসলে ম্যাথ না করে করে হয়তো ভুলে যেতে পারো, তাই একটু বললাম আর কি। এটা হলো, এই যে আগে একটা মাইনাস আছে, সো মাইনাসটাকে একটু ভালো করে লিখি, প্লাস এবার আমি কি ই টু দি পাওয়ার নেগেটিভ টি কে কনস্ট্যান্ট রেখে এখানে হয়ে যাবে 2t, একটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন, প্লাস আরেকটাকে কনস্ট্যান্ট রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন, শেষ। এখন কি বলছে যে তড়িৎচালক শক্তিটাই শূন্য, মানে এল ডিআই ডিটি ইকুয়ালস টু 0, মানে এই ফুল ভ্যালুটা আসলে 0 না, এই ফুল ভ্যালুটাই তো 0, এই ফুল ভ্যালুটা 0, মানে ই যদি 0 হয় তাহলে ডিআই ডিটি এল ইকুয়ালস টু 0 না, তাহলে এল ওইদিকে নিয়ে যে 0 হলো, তাহলে ফুল ভ্যালুটাই তো 0 হচ্ছে, ডিআই ডিটি হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে। এখন যদি 0 হয়, এটা আলাদা জিনিস, যদি 0 হয় তাহলে দেখো তো এখানে কি করা যাচ্ছে, এই যে ই টু দি পাওয়ার নেগেটিভ টি দিয়ে আমি আবার ভাগ দিয়ে দিতে পারি না, তাহলে 2t মাইনাস টি স্কোয়ার ইকুয়ালস টু 0 হয় না, ইকুয়ালস টু 0 হয়, এটা আমি একটু এখানে লিখি, বুঝতেছো এই পর্যন্ত? ই টু দি পাওয়ার নেগেটিভ টি দিয়ে আমি আসলে ভাগ দিয়ে দিছি, সেটা কেটে গেল, এই যে 2t, এই যে মাইনাস মাইনাস টি স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে একটা টি কমন আসে না, 2 মাইনাস টি ইকুয়ালস টু 0, অর্থাৎ টি ইকুয়ালস টু 0 একটা অ্যান্সার, টি ইকুয়ালস টু 2 একটা অ্যান্সার। তো সময় শূন্য থাকা অবস্থায় তো আমরা কিছু কনসিডার করি না, তাহলে 2 সেকেন্ডটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 97 খ, ঠিক আছে, বুঝতে পারছো? ছিয়ানব্বই, কোনো আবদ্ধ কুণ্ডলীতে তড়িৎচালক বল মানে ই হচ্ছে আমার নেগেটিভ এন ডি ফাই ডিটি, নেগেটিভ এল ডিআই ডিটি। কি বলে? চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হার মানে ডি ফাই ডিটি, ঋণাত্মক মানে সমানুপাতিক। অবশ্যই সঠিক, অবশ্যই সঠিক, ঠিক আছে। তাই না? এই যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের সমানুপাতিক, এই যে এন এর কারণে সমানুপাতিক বলছে। এনকে যদি আমি একটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে চিন্তা করি তাহলে আলটিমেটলি এরকম হচ্ছে না, নেগেটিভ ডি ফাই ডিটি, ঠিক আছে। আলটিমেটলি এটাই হচ্ছে সূত্রটা, ঠিক আছে, এটাই হচ্ছে সূত্রটা, যার মধ্যে এন আমরা পাক সংখ্যা হিসেবে গুণ দিই। খতে বলতেছি কি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের ঋণাত্মক মানের আনুপাতিক, আনুপাতিক মানে কেন জানি না, মনে হয় ব্যস্ত আনুপাতিক হইতো, মানে নিউমেরেশনে আসলে জিনিসগুলো কারেক্ট করার চাইতে মানে আগের গুলো যে কারেক্ট করাতে জোর দিবে সেটা না করে নতুন অ্যাড করছে, সেগুলোতে ভুল, অদ্ভুত অবস্থা। 98 ক, ঠিক আছে। 100 কি বলতেছে, 5 সাইন এটা, তো এটা তো করছি আমরা, ঠিক না? তো লাস্ট একটা করেই ফেলি, যেহেতু লাস্টের দিকে আমরা চলেই আসছি, অনেক মজা আছি, তাই না? হ্যাঁ, গড় বর্গমূল ই আর এম এস, ই নট ভাগ √2, ই নট হচ্ছে 5 ভাগ √2, 5/√2, এটা মনে হয় আগেও একটা করছিলাম, এখানে 5/√2 নাই, এখানে দিছে r/√2। নিউমেরেশনের মানে বুঝছো তোমরা? আর এর জায়গায় 5 হবে, ঠিক আছে। নিউমেরেশনটা অনেক মজার না, অনেক মজা। এছাড়া অর্ধচক্রের জন্য প্রবাহের গড় মান দিছে এটা, ঠিক আছে। শীর্ষ মান কত? আই নট হচ্ছে আই অ্যাভারেজকে গুণ দিতে হবে, বড় কিছু দিয়ে গুণ দিতে হবে, কারণ আই নট হচ্ছে বড়। এখন অ্যাভারেজের সাথে তো π/2 এর সম্পর্ক, আর আরএমএস এর সাথে √2 এর সম্পর্ক, তাহলে এটা, তাহলে আই নট হচ্ছে আই অ্যাভারেজ মানে 1.6 গুণ π/2 মানে হচ্ছে 1.7, তাই না? এরকম কিছু একটা, এরকম না, যাই হোক, এই যে 2.5 এরকম কিছু একটা হবে, ঠিক আছে, এরকম কিছু একটা হবে। এই যে এখানে এই যে 0.063, এটা মানে হচ্ছে আলটিমেটলি 2/π, ওকে। তো 2/π দিয়ে ভাগ দেওয়া, মানে π/2 দিয়ে গুণ দেওয়া, এই জিনিসটা তো আশা করি বুঝো আর কি। এই যেখানে আরএমএস সব ভুল করে লিখছে, নিউমেরেশন মানেই তো ভুল খালি, সো প্রতিটা কোশ্চেনে পদে পদে ভুল আছে, এটা আসলে অ্যাভারেজ, ঠিক আছে, এটা অ্যাভারেজ। এই যে এখানে আবার ঠিকই লিখছে, এখানে অ্যাভারেজ লিখছে, এভিআর লিখছে, যাই হোক, সব হিন্টস দেখা লাগবে না, আমি যেটা বলছি সেটাই ঠিক, ওকে। আলটিমেটলি অ্যান্সারটা তো ঠিক আছে অ্যাটলিস্ট। তো ঠিক আছে, চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার মোটামুটি তাহলে সমস্যা খুব একটা নাই, তাই না?
যদি সমস্যা থেকে থাকে তাহলে কমেন্টসে জানাবা যে এই জিনিসটা বুঝো নাই বা এই জিনিসটা আসলে কিভাবে কি, যদি আমি সবই আসলে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এই চ্যাপ্টারটা খুবই সহজ, মানে এখানে আসলে খুব একটা মাথা নষ্ট করার মতো জিনিসপাতি খুব কম আছে। হ্যাঁ, তো আপাতত এখানে এইটুকুই, অ্যান্ড দেখা হবে পরে কোনো চ্যাপ্টারে। আসসালামু আলাইকুম।